গুড ইভিনিং স্টুডেন্টস, সবাই শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার। ওকে, দেখো, আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর একটু রিভিশনাল মুডে রয়েছে, অর্থাৎ যেটাকে বলে ফিরে দেখা। ঠিক আছে, গত জানুয়ারি থেকে শুরু করে তোমার মার্চ অব্দি এই যে মাসগুলো ছিল, সেগুলোতে যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আলোচনা করেছি, তার মধ্যে ধরো নতুনত্ব কিছু জায়গা রয়েছে যেগুলো হয়তো আমরা সেখানে আলোচনা করিনি, সেটাকে ইনক্লুড করা হয়েছে এই সেগমেন্টে। এবং তার সাথে সাথে ধরো যে জায়গাগুলো হয়েছিল সেগুলোকে আবার রিভিশনাল করানো, যেটা খুবই দরকার। কারণ মাথায় রাখবে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে তুমি কতটা পড়লে তার থেকেও গুরুত্বপূর্ণ, কিন্তু বারবার আমি বলে থাকি, সেটা হচ্ছে রিভিশন। ওকে, তো আজকে এই ক্লাসে আমরা গত 2-3 মাসে ঘটে যাওয়া যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে, আমরা প্রত্যেক মাসেরটা আলাদা আলাদা করে করি, সেটাকে আমরা রিভিশন করি। দেখো, এখানে দেওয়া হয়েছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ আমাদের আলোচনার আজকে ফিরে দেখা আর কি। ফেব্রুয়ারি জানুয়ারি থেকে কিছু কিছু দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটা দেখো, কি বলা হচ্ছে, জাতীয় উপকূল রক্ষী দিবস কবে পালন করা হয়? কি হবে? মনে আছে? শুনতে পাচ্ছ সবাই? স্যার 3রা ফেব্রুয়ারি। 3রা ফেব্রুয়ারি একজন বলেছে, বাকিরা? ন্যাশনাল কোস্ট গার্ড ডে কবে পালন করা হয় বাবা? সঠিক উত্তর হচ্ছে 1লা ফেব্রুয়ারি। ঠিক আছে, 1ম ফেব্রুয়ারি ন্যাশনাল কোস্ট গার্ড ডে, ভেরি ইম্পর্টেন্ট, জাতীয় উপকূল রক্ষী দিবস। ঠিক আছে, কোস্টাল আর কি যে গার্ড হয়, কোস্ট গার্ড আর কি যে ফোর্স রয়েছে আমাদের, এটা একটা প্যারামিলিটারি ফোর্স যেটা তৈরি হয়েছিল 1978 সালে। ঠিক আছে, ন্যাশনাল কোস্ট গার্ড এই যে আর কি শক্তিটা রয়েছে বা ফোর্সটা রয়েছে, প্যারামিলিটারি ফোর্স আর কি, অসংরক্ষিত আনরিজার্ভ প্যারামিলিটারি ফোর্স যেটা রয়েছে, সেটা গঠিত হয়েছিল 1978 সালে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। এছাড়া আমাদের যে আনরিজার্ভ যে তিনটে আর কি প্রধান ফোর্স আছে, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এগুলো আমি বারবার করেছি। যেমন ধরো আর্মি। ঠিক আছে, আর্মি আর্মি ডে কবে পালন করা হয়? 15 জানুয়ারি। 15th জানুয়ারি, ভেরি গুড। আর্মি ডে, এই তিনটে যে আমাদের দিবস আছে, এটা আমাদের করতে হয়। আর্মি হচ্ছে 15th জানুয়ারি, ভেরি গুড। তারপর হচ্ছে এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? 8 নভেম্বর। 8 নভেম্বর, তাই তো? সবাই একমত? 8 নভেম্বর না অক্টোবর? অক্টোবর। ঠিক আছে, 8 অক্টোবর। আর নেভি ডে? 4 ডিসেম্বর। নেভি ডে, ডিসেম্বর। বলো। 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর, তাই তো? হ্যাঁ স্যার। সবাই একমত? সবাই একমত তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। চলো নেক্সট। নেক্সট দেখো কি বলছে, দুর্ঘটনা এবং যানজট কমাতে সড়ক সুরক্ষা ফোর্স, মানে সড়ক মানে রাস্তা, সড়ক সুরক্ষা ফোর্স লঞ্চ করলো কোন রাজ্য? দেখো, এর আগে আমরা অনেক রকমের আর কি ফোর্স শুনেছি, কিন্তু শুধুমাত্র যানজট, এই যে ন্যাশনাল হাইওয়ে যেগুলো থাকে, সেখানে প্রায়শই কি হয়, বড়সড় দুর্ঘটনা ঘটে এবং যানজট হয়, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সড়ক সুরক্ষা ফোর্স লঞ্চ করলো কোন রাজ্য? কি হবে উত্তর? উত্তর হচ্ছে পাঞ্জাব সরকার, দ্য গভর্নমেন্ট অফ পাঞ্জাব, ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম বলছো? পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম কি? পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম ভগবন্ত মান, তাই তো? কি নাম? ভগবন্ত, ভগবন্ত মান।
মাথায় রাখতে হবে ভগবন্ত মান ইজ দ্য সিএম অফ চিফ মিনিস্টার অফ ভগবন্ত মান। মাথায় রাখ। নেক্সট খুবই কমন প্রশ্ন যেটা তোমরা বারবার পেয়ে থাকো, সেটা হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? 2 বলো। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, হ্যাঁ আইবা বলো। 2 ফেব্রুয়ারি। তাই তো, 2রা ফেব্রুয়ারি মানে 2nd ফেব্রুয়ারি, ভেরি গুড। তাহলে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2nd ফেব্রুয়ারি। 2nd ফেব্রুয়ারি, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এটা কিসের আর কি তাগিদে বা কিসের অনুপ্রেরণায় আর কি এটা পালন করা হয়? কি ছিল গল্পটা একটু বলো। মনে আছে তো? রামসর চুক্তি হয়েছিল, তাই তো? হ্যাঁ, রামসর চুক্তি, ইরানের রামসর চুক্তি যেটা হয়েছিল সেটাকে অনুসরণ করে 1971 সালে ইরান, তাই তো? মনে আছে তো? ইরানের রামসার চুক্তি যেটা সংগঠিত হয়েছিল এই যত জলাভূমি রয়েছে বিশ্বে সেগুলোকে সংরক্ষণ করার জন্য। এবং এই জলাভূমি দিবসটা কিন্তু পালন করা হয় কবে থেকে? যদি বলে জলাভূমি দিবস কবে থেকে পালন করা হয়, উত্তরটা কি হবে? 1982 সাল থেকে। কেন এটা মাথায় রাখবে, রামসর চুক্তি সম্পাদিত হয়েছে 1975 সালে, কিন্তু সেটা কার্যকারী হয়েছিল 1982 সালে। এবং 1982 সালের পর থেকে কিন্তু এই আর কি জলাভূমি দিবসটাকে পালন করা হয়। এটাকে মাথায় রাখবে। এবং তোমরা জানো ভারতের সবচেয়ে বেশি রামসর আর কি স্থান কোথায় রয়েছে? রামসর জলাভূমি কোথায় রয়েছে? তামিলনাড়ু, তাই তো? ভারতের সবচেয়ে বেশি রামসর আর কি যে স্থান রয়েছে বা জলাভূমি রয়েছে সেটা হচ্ছে তামিলনাড়ু, মাথায় রাখবে এটা দেয়। আর ওয়েস্ট বেঙ্গলে দুটো আছে, নিশ্চয়ই মনে আছে। ওয়েস্ট বেঙ্গলে দুটো আছে, একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, পূর্ব কলকাতা জলাভূমি, পূর্ব কলকাতা জলাভূমি যেটাকে 2002 সালে রামসর সাইটের তকমা দেওয়া হয়। এবং আরেকটা হচ্ছে সুন্দরবন, 2019 সালে তকমা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে দুটো কিন্তু আমাদের রামসার সাইট রয়েছে, মাথায় রাখবে। নেক্সট, খেলো ইন্ডিয়া ইউথ গেম এ সর্বোপরি চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য? চেষ্টা করো উত্তর দেওয়ার। হরিয়ানা। স্যার গোয়া। হরিয়ানা গোয়া। নয়। দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেম 2023-2024 অ্যাকচুয়ালি দুটো একসাথে হয়েছে। এটা কোথায় হয়েছে? হয়েছে হচ্ছে তামিলনাড়ু। তাহলে কোথায় হয়েছে এটাও দিতে পারে, তামিলনাড়ু। এবং পদক তালিকায় সবচেয়ে উপরে রয়েছে কে? মহারাষ্ট্র। ঠিক আছে, মাথায় রাখবে। এটা খেলো ইন্ডিয়া ইউথ গেম বলেছি, খেলো ইন্ডিয়া ইউথ গেম যদি বলে, ঠিক আছে, তাহলে সেটা হয়েছে কোথায়? কোথায় হয়েছে? তামিলনাড়ু। তামিলনাড়ুতে। আর সবচেয়ে প্রথম স্থান আর কি পেয়েছে হচ্ছে তোমার মহারাষ্ট্র। বোঝা গেল? ক্লিয়ার? পদক তালিকায় প্রথম মহারাষ্ট্র বললেন? হ্যাঁ, এটা খেলো ইন্ডিয়া ইউথ গেম। ওকে, পদক তালিকা প্রথম, এখানে তো সেটাই দিয়েছে, চ্যাম্পিয়ন মানে পদক তালিকা প্রথমে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, চলে আসো। নেক্সট, মহারাষ্ট্র টানা এই নিয়ে তোমার 22, 23, 24 হলো। ঠিক আছে, তার আগে 2022 সালে 2021 সালে হয়েছিল হরিয়ানা, মাথায় রাখবে। মানে যদি তুমি লড়াই দেখো লাস্ট 18, 19, আমি জানি না এটা কেন এরকম হচ্ছে, 18, 19, 18, 19, 20, 21, 22 এই যে প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে যদি তুমি দেখো, মনে হয় 18 সালে এবং তারপর 21 সালে পরপর দুবার আর কি ফার্স্ট হয়েছিল হরিয়ানা পদক তালিকা। তারপর বাকি যদি তুমি 19 দেখো, 22, 23, 24 দেখো, তাহলে মহারাষ্ট্র প্রথম স্থানে। ঠিক আছে, তার মানে এদের দুজনের মধ্যেই আর কি হয়েছে। এটা কোথায় হচ্ছে? এটা আমি বললাম হচ্ছে তোমার, এটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেম যেটা হয়। ঠিক আছে, আর একটা হয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম। এটা সাধারণত দেয় না, কিন্তু যদি দিয়ে দেয় তাহলে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম এটা হয়েছিল কোথায়? চণ্ডীগড় ইউনিভার্সিটিতে এই বছর হয়েছিল।
ঠিক আছে, চণ্ডীগড় ইউনিভার্সিটিতে হয়েছিল এবং সেখানে কে জিতেছে কোনোদিন দেন, আমি জাস্ট ফর এক্সাম্পল দিয়ে দিচ্ছি। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, এগুলো বিভিন্ন কলেজগুলো অংশগ্রহণ করে। তোমাদের জন্য হয়তো কখনো যদি জিজ্ঞেস করে যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম কোথায় হয়েছে, ঠিক আছে, তাহলে সেটাতে আর কি কি বলবে, খেলো ইন্ডিয়া আর কি ইউনিভার্সিটি গেম যেটা হয়েছে সেটা হয়েছিল তোমার চণ্ডীগড়। ঠিক আছে, ক্লিয়ার? কোথায় হয়েছিল স্যার বললেন? ইউনিভার্সিটিটার নাম কি বললেন? লাভলি। বাবা কোনটা বলছো? কোথায় হয়েছিল স্যার বললেন? ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটি, আচ্ছা ইউনিভার্সিটি হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটি। ও চণ্ডীগড়। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম হয়েছে চণ্ডীগড় ইউনিভার্সিটি। আর কোন দল জিতেছে মানে কোন ইউনিভার্সিটি জিতেছে লাগবে না, তাও লাভলি প্রফেশনাল, ইউনিভার্সিটি নামটা শুনেই বুঝতে পারছি এই ধরনের প্রশ্ন দেবে না। ঠিক আছে, তাও জাস্ট জেনে রাখো। আর আরেকটা কি হয় বাবা, তিনটে খেলো ইন্ডিয়া হয়, একটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেম, আরেকটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, আরেকটা হচ্ছে খেলো ইন্ডিয়া উইন্টার গেম, উইন্টার। ঠিক আছে, এবার এইটা ইউথটা তোমাদের বেশি দেয়। খেলো ইন্ডিয়া মানে উইন্টার যেটা হয়েছে, খেলো ইন্ডিয়া উইন্টার যদি দেখো 2024, এটা হয়েছে কোথায়? এটা হয়েছে তোমার হোস্ট হয়েছিল লাদাখ। এটা হচ্ছে উইন্টার, খেলো ইন্ডিয়া উইন্টার, শীতকালীন যে তোমার আর কি ওই খেলো ইন্ডিয়া হয়, এটা হয়েছিল কোথায়? লাদাখ অ্যান্ড গুলমার্গ, মানে লাদাখ লিখে রাখো, লাদাখ, অ্যান্ড গুলমার্গ, ঠিক আছে, মাথায় রাখবে। এবং এটাতে জয়ী হয়েছে কে? এটাতে জয়ী হয়েছে তোমার আর্মি, মানে আর্মির তরফে যারা অংশগ্রহণ করছো তারা। তাহলে এটা দেবে না, আর্মি জিতেছে এরকম তো দেবে না। কোনো রাজ্য জিতে সেটা দেখতে পাতো, কর্ণাটকে রানার্স আপ হয়েছে, ঠিক আছে, কর্ণাটক দ্বিতীয় পজিশনে হয়েছে। তাহলে মাথায় রাখবে জাস্ট প্লেস গুলো, ওই জন্য এটা খেলো ইন্ডিয়া ইউথ গেমটা দিয়েছি, তোমাদের এটাই দেবে। তাও মাথায় রাখবে মানে খেলো ইন্ডিয়া ইউথ গেম এর পরিচালনা হয়েছে কোথায়? হয়েছে তামিলনাড়ু, জিতেছে কে? মহারাষ্ট্র। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম কোথায় হয়েছে? চণ্ডীগড় ইউনিভার্সিটি। কে জিতেছে? হচ্ছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, যেটা তোমাদের লাগবে না, বাদ দাও। 2024-এর আর কি যে উইন্টার খেলো ইন্ডিয়া গেম হয়, সেটা কোথায় হয়েছে? এটা দিতে পারে কোথায় হয়েছে, এটা হচ্ছে লাদাখ এবং গুলমার্গে। এবং বিজয়ী হয়েছে কে? আর্মির টিম আর কি। ঠিক আছে, আর্মিদের পক্ষ থেকে যারা অংশগ্রহণ করছিল তারা আর কি সবচেয়ে বেশি পদক প্রাপক হয়েছে। ওকে, ক্লিয়ার? চলে আসো নেক্সট। এই প্রশ্নটা অলরেডি আমি আলোচনা করেছিলাম। 2024-এর যে অন্তর্বর্তীকালীন বাজেট হয়েছে তাতে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ করা হচ্ছে কোন ক্ষেত্রে? কি হবে? নারী ও শিশু কল্যাণ। খুব আস্তে বললে, নারী এবং শিশু কল্যাণ। উত্তরে কি কনফিডেন্স নেই? কি হবে সঠিক উত্তর? এগুলো আমি আলোচনা করেছিলাম কিন্তু, যে এবছর বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ করা হচ্ছে কোথায়? প্রতিরক্ষা। এবং এটা এবছর বলে নয়, এটা দীর্ঘ 2021 থেকে এটা হয়ে আসছে, 2021 থেকে 24, দীর্ঘ এই 4 বছর বলতে পারো, 3 বছর আর কি বলতে পারো। প্রতিরক্ষা খাতে কিন্তু ভারতের সবচেয়ে বেশি আর কি কি হচ্ছে বরাদ্দ করা হচ্ছে। টোটাল যদি তুমি বাজেট দেখো, তার প্রায় 27%, টোটাল বাজেটে 27% কি করা হচ্ছে? প্রতিরক্ষা খাতে কিন্তু কি করা হচ্ছে, এটাকে বরাদ্দ করা হচ্ছে। ঠিক আছে, মাথায় রাখ, প্রতিরক্ষা খাতে। আর সবচেয়ে কম বরাদ্দ করা হয়েছিল কোথায়? কৃষি ক্ষেত্রে, নিশ্চয়ই মনে আছে, কৃষি ক্ষেত্রে এটা আমরা পড়েছিলাম, সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা খাতে। এবং এটা আমরা জেনেছিলাম। আচ্ছা, প্রতিরক্ষা খাতে ব্যয়কারী হিসাবে ভারতবর্ষ কত নম্বরে রয়েছে? আলোচনা করেছিলাম। প্রতিরক্ষা খাতে প্রথম সবচেয়ে বেশি, বিশ্বের সবচেয়ে বেশি বরাদ্দ করে কোন রাষ্ট্র? প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ করে ইউএসএ, দ্বিতীয় স্থানে চায়না, তৃতীয় স্থানে রাশিয়া, চতুর্থ স্থানে ভারত, ইন্ডিয়া। তাহলে এটা মাথায় রাখবে। তাহলে প্রতিরক্ষা খাতে, ডিফেন্সে পৃথিবীর সবচেয়ে বেশি বরাদ্দকারী দেশ হিসাবে ভারতের র্যাঙ্ক হচ্ছে 4th। এর আগে ভারত ছিল 5th-এ, আগে ছিল কে? ইংল্যান্ড। ছিল, কিন্তু ভারত ইংল্যান্ডকে হারিয়ে মানে সরিয়ে দিয়ে অপসারিত করে 4র্থ স্থান গ্রহণ করেছে ভারত। তার মানে বিশ্বের সবচেয়ে প্রতিরক্ষাকারী মানে প্রতিরক্ষা খাতে ব্যয়কারী দেশের নাম হচ্ছে ভারত, 4র্থ স্থানে। ওকে, আর সবচেয়ে কম বরাদ্দ করা হচ্ছে কৃষি ক্ষেত্রে। বোঝা গেছে সবার? বলো, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাজেট দিবস কবে পালন করা হয়? বাজেট দিবস কবে পালন করা হয়? 1 ফেব্রুয়ারি।
ঠিক আছে, মাথায় রাখবে 1 ফেব্রুয়ারি মানে 1 ফেব্রুয়ারি কি হয়, বাজেট দিবস। বাজেট দিবস, ঠিক আছে, বাজেট পেশ করা হয় 1 ফেব্রুয়ারি, মাথায় রাখবে। চলে আসো, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা দেওয়া, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি, তাই তো, 4 ফেব্রুয়ারি, ভেরি গুড। ওকে, ভেরি গুড, খুব সুন্দর প্রশ্ন। আর জাতীয় আর কি পালন করা হয় কবে? জাতীয় জাতীয় ক্যান্সার দিবস কবে পালন করা হয়, এটাও আমি বলেছিলাম। ন্যাশনাল ক্যান্সার ডে কবে পালন করা হয় বাবা? মাথায় রাখতে হবে, মানে ভারতবর্ষে আর কি তোমার এটাকে আর কি সচেতনতামূলক হিসেবে পালন করা হয় 7 নভেম্বর, মাথায় রাখবে। অর্থাৎ জাতীয় ক্যান্সার দিবস হিসাবে বা জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস হিসাবে পালন করা হয় 7 নভেম্বর, আর বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4 ফেব্রুয়ারি। নেক্সট, প্যারিস অলিম্পিকে ভারতের মশাল মানে কি, টর্চ। টর্চ কি হয় প্রত্যেকটা অলিম্পিকে, কি হয় তোমার ওই মশাল আর কি করে বহন করে, ঠিক আছে। তো ভারতের তরফ থেকে মশাল বহনকারী টর্চ বিয়ারার হিসাবে এই বছর কাকে নির্বাচিত করা হয়েছে, কি হবে? নীরজ চোপড়া। নীরজ চোপড়া। অভিনব বিন্দ্রা, ঠিক আছে, টর্চ বহনকারী ভারতের তরফ থেকে। অভিনব বিন্দ্রা নিশ্চয়ই মনে আছে, 2008 সালে বেজিং অলিম্পিকে তিনি তিনি কি পেয়েছিলেন, তিনি গোল্ড পেয়েছিলেন। ভারতের তরফ থেকে প্রথম ইন্ডিভিজুয়াল আর কি বলেছিলেন, ভুলে গেছিলাম, হ্যাঁ মনে পড়েছে। সেখানে গোল্ড পেয়েছিলেন, ঠিক আছে, মাথায় রাখবে। এগুলো আলোচনা করেছে, ওর জন্য আমি বারবার বলছি যে রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা যেমন হচ্ছে, এর সাথে আরো এক্সট্রা ইনফরমেশন তোমাদের জন্য আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা জানো 2024 সালে কোথায় হবে? প্যারিস হবে, প্যারিসে আর কি অলিম্পিক হবে। 2028 সালে কোথায় হবে অলিম্পিক? লস অ্যাঞ্জেলেস, ঠিক আছে, লস লস অ্যাঞ্জেলেস, ইউএসএ। আর 2032 সালে কোথায় হবে? কোথায় হবে? পরপর, মানে তুমি এটা ভেবো না যে তোমাকে এটা দেবে যে 2024 সালে অলিম্পিক কবে হবে, কারণ অলিম্পিক তোমার এই জুলাই থেকে শুরু হবে, তাহলে তোমাকে পরীক্ষায় দেবে, ঠিক আছে, যে 2028 সালে কোথায় হবে। কোথায় হবে? লস অ্যাঞ্জেলেস। 2032 সালে কোথায় হবে? ব্রিসবেন, নাম শুনেছো তো, ব্রিসবেন, ব্রিসবেন অস্ট্রেলিয়া, ঠিক আছে, সামার অলিম্পিক। হ্যাঁ, সামার অলিম্পিকের কথা বলছি, সামারটাই দেয় বেশি, বুঝেছো, সামারটাই বেশি গুরুত্ব, এটাকেই বেশি আর কি গুরুত্ব দেওয়া হয়, সামার অলিম্পিক্স, ঠিক আছে। 2028 সালে সামার অলিম্পিক্স হবে লস অ্যাঞ্জেলেস, ইউএসএ। 2032 সালে হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়া। এবার দেখো, এই যে প্যারিস অলিম্পিকে ভারতের তরফ থেকে মশাল আর কি বা টর্চ বিয়ারার কি হচ্ছে? অভিনব বিন্দ্রা। যদি বলা হয় ভারতের যখন ইনোগ্রাল হয় আর কি, যখন আর কি প্রথম দিন আর কি, যখন সব দেশকে আর কি সেখানে আনুষ্ঠানিকভাবে ইন্ট্রোডিউস করা হয়, সেখানে ভারতের পতাকা বহন করবে কে? ভারতের পতাকা বহনকারী, ফ্ল্যাগ বিয়ারার, পতাকা বহনকারী কি হবে? এটা স্যার নীরজ চোপড়া। না, শরৎ কমল, শরৎ কমল, বুঝেছো, শরৎ কমল। তিনি কি খেলেন? টেবিল টেনিস, টেবিল টেনিস, মাথায় রাখবে, শরৎ কমল, ঠিক আছে। তাহলে ভারতের হয়ে পতাকা বহনকারী হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? শরৎ কমল। আর শেপ অফ দ্য মিশন কে হয়েছে? শেফ অফ দ্য মিশন, ঠিক আছে। অর্থাৎ এই যে ধরো এই যে ভারতের অলিম্পিক টিম যাবে, তার সাথে তো প্রত্যেকটা ধরো প্লেয়ারের কোচ যাবে, ঠিক আছে। তো একজনকে দায়িত্ব দেওয়া হয় যাকে পুরো আর কি ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া, মানে সে পুরো জিনিসটাকে দেখবে, তার তদন্তে মানে তার অধীনে থাকবে, শেফ অফ দ্য মিশন। আনুষ্ঠানিকভাবে একজন ব্যক্তিকে এরকম প্রত্যেকটা ট্যুরে পাঠানো। তুমি যদি ক্রিকেটেও দেখো, ক্রিকেটেও থাকে এরকম ম্যানেজার হয়ে একজন যায়, ঠিক আছে, একজন যায় কি করতে, ম্যানেজার হয়ে যায়, ঠিক আছে। তো এরকম এখানে শেফ অফ দ্য মিশন, অর্থাৎ অলিম্পিকের যে টিম যাচ্ছে সেখানে শেফ অফ দ্য মিশন করে পাঠানো হচ্ছে কাকে? মেরি কম। তাহলে এটা মাথায় রাখবে,
শুধু অলিম্পিক, প্যারিস অলিম্পিক তার মশাল বাহিনী যদি বলে, মশাল বাহী ভারতের তরফ থেকে অভিনব বিন্দ্রা। যদি পতাকা বহনকারী যে প্রথম দিন যে পতাকা ইন্ট্রোডাকশন হবে সেখানে হচ্ছে শরৎ কমল। আর শেপ অফ দ্য মিশন, ঠিক আছে, শেপ অফ দ্য মিশন করা হচ্ছে কাকে? মেরি কম, মাথায় রাখবে, ঠিক আছে। চলে আসুন নেক্সট। এটা অনেকবার আলোচনা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, দেবে পরীক্ষায়। ভারতের প্রথম রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড রাজ্য বিধানসভায় পাশ করিয়ে বাস্তবায়ন করেছে কোন রাজ্য? কি হবে? উত্তরাখণ্ড। ভালো করে বুঝুন। উত্তরাখণ্ড। যদি তোমাকে কখনো প্রশ্ন দেয় যে ভারতের প্রথম কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড, যেমন এখানে প্রশ্নটা এক প্রকার বলতে পারো সঠিক নয়, ঠিক আছে। যদি তোমাকে বলে যে ভারতে কোন রাজ্য প্রথম থেকে ইউনিফর্ম সিভিল কোড ছিল, মানে এটা ছিল প্রথম থেকে, সেটা হচ্ছে গোয়া। গোয়াতে প্রথম থেকে কি ছিল? ইউনিফর্ম সিভিল কোড কার্যকরী ছিল, ঠিক আছে। কিন্তু প্রথম রাজ্য হিসাবে এটাকে আইন করে বাস্তবায়িত করেছে, রাজ্য বিধানসভা পাশ করিয়ে সেটাকে বাস্তবায়িত করেছে। যদি প্রশ্ন করা হয় তখন উত্তরটা হবে উত্তরাখণ্ড, ঠিক আছে। ইউনিফর্ম সিভিল কোড নিশ্চয়ই মনে আছে, সারা দেশে একই এবং অভিন্ন আর কি ধর্মীয় আইন চালু করার কথা, ঠিক আছে, বলা হয়েছে। আর্টিকেল, অনুচ্ছেদ, ভারতীয় সংবিধান অনুচ্ছেদ 44-এ বলা হয়েছে, অনুচ্ছেদ 44, ইউনিফর্ম সিভিল কোড। তো ভারতের প্রথম রাষ্ট্র হিসাবে রাজ্য বিধানসভায় পাশ করিয়ে এটাকে কার্যকারী করলো কে? উত্তরাখণ্ড। নেক্সট দেখো, আন্টার্কটিকায় ভারত মানে কোন আর কি দেশ তারা কি করেছে? কুইলিং স্টেশন, মানে গবেষণার জন্য কুইলিং স্টেশন তৈরি করেছে। কি হবে? কুইলিং স্টেশন। রাশিয়া। না, অ্যান্সারটা হবে চায়না, ঠিক আছে। কোথায় হয়েছে বাবা? চীন। চীন, ঠিক। চায়না করেছে, চায়না তাদের নতুন একটা কি করেছে? সেন্টার খুলেছে, ঠিক আছে। সেটা হচ্ছে কি? কুইলিং স্টেশন নাম দিয়েছে চীন। এবার আমাকে বলো ভারতের আর কি 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 আছে? ভারতের কটা আছে এরকম রিসার্চ সেন্টার? দুটো আছে, ঠিকই। মৈত্রী আর একটা কি মনে পড়ছে না এখন। মৈত্রী। তার আগে কি ছিল? গঙ্গোত্রী। দক্ষিণ গঙ্গোত্রী, দক্ষিণ গঙ্গোত্রী। তাই তো, দক্ষিণ গঙ্গোত্রী। সবার আগে ছিল কি? দক্ষিণ গঙ্গোত্রী, তাই তো। সবার আগে ছিল দক্ষিণ গঙ্গোত্রী। ভারতের ভারতের যে রিসার্চ সেন্টার গুলো রয়েছে প্রথমেই ছিল হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, যেটা তৈরি করা হয়েছিল 1983 সালে। দক্ষিণ গঙ্গোত্রী এটা হচ্ছে রিসার্চ সেন্টার আন্টার্কটিকা। কিন্তু আনফর্চুনেটলি এই যে তোমার দক্ষিণ গঙ্গোত্রী, এটা কি হয়ে যায়? এটা বরফের মধ্যে আর কি চাপা পড়ে যায়। তার ফলে কি হয়? তার ফলে এর দ্বিতীয় আর কি এর বিকল্প হিসাবে মৈত্রী করা হয়, মৈত্রী, ঠিক আছে। মৈত্রী স্থাপন করা হয় 1989, এটা ছিল এর বিকল্প। ওকে, এরপর কি করা হয়? 2015 সালে ভারতী, তারপর হচ্ছে ভারতী, মনে থাকবে। তাহলে আন্টার্কটিকায় ভারতে এই মুহূর্তে দেখতে দক্ষিণ গঙ্গোত্রী এখন এক্সপেল হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের দুটো কি রয়েছে? ওভারঅল দেখো যদি তিনটে, কিন্তু মানে এই মুহূর্তে কার্যকরী রয়েছে দুটো। হ্যাঁ, সেটা হচ্ছে মৈত্রী এবং ভারতী। প্রথম যে রিসার্চ সেন্টারটা করা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, সেটা হিমবাহের নিচে প্রায় জলমগ্ন হয়ে যায়। ওকে, দেখে নিচ্ছ সবাই, খুব ইম্পর্টেন্ট নিউজ। তাহলে পরীক্ষা দেয় ভারতের আন্টার্কটিকায় প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি ছিল? তাহলে গঙ্গোত্রী। শেষ গবেষণা কেন্দ্র কোনটি ছিল? ভারতী। ওকে, নেক্সট। অতি সম্প্রতি কোন দেশ নীরজ চোপড়াকে তাদের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে এবং পর্যটন বিভাগ থেকে সম্মানিত করেছে এবং তাকে পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে? কি হবে? উত্তরটা হচ্ছে কি? দ্যাট ইজ সুইজারল্যান্ড, ঠিক আছে, মাথায় রাখবেন। অর্থাৎ সুইজারল্যান্ড সরকার কি করেছে? তাদের যে আর কি পর্যটন বিভাগ আছে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছে নীরজ চোপড়াকে। এবং এটা কি করবে? এটা যাতে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হয় এবং ভারতবাসী যারা রয়েছে তাদেরকে আর কি সুইজারল্যান্ডে আর কি তাদের ভ্রমণ করার বিষয়ে আর কি উৎসাহী করার জন্য এটা করা হচ্ছে, ঠিক আছে। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি?
বার্ন। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কিন্তু বার্ন, মাথা রাখবে, BERN। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দেখ। সুইজারল্যান্ড এর ক্যাপিটাল হচ্ছে বার্ন। নেক্সট, শূন্য বৈষম্য দিবস, জিরো ডিসক্রিমিনেশন ডে কবে পালন করা হয়? ফার্স্ট পয়লা মার্চ। 1 মার্চ। সবাই একমত? 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে পালন করা হয় 1 মার্চ। ঠিক আছে, ভেরি গুড। নেক্সট, 12টা কি হবে? রতন প্রথম ভারতীয় নাগরিক হিসাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস থেকে নাইটহুড পেলেন কে? দেখো এখানে একটু বলে রাখি, সাধারণত এর আগেও নাইটহুড অনেকে পেয়েছে। রতন টাটা 2009 সালে পেয়েছে রতন টাটা নাইটহুড। তার আগে পণ্ডিত রবিশঙ্কর থেকে শুরু করে একাধিক ব্যক্তি ভারতের তারা নাইটহুড পেয়েছে। নাইটহুড দেওয়া হয় কোনো ধরো সম্মানীয় বিজনেসম্যান, যারা ব্রিটেনের সাথে কি করে সুসম্পর্ক বজায় রাখে বা অর্থনীতিতে যাদের অনেক ভূমিকা থাকে। ধরো কোনো ভারতীয় ব্যবসায়ী, সে কি করেছে, ব্রিটেনে ব্যবসা করছে, তাহলে ব্রিটেনের অর্থনীতিতে তার অনেক যোগদান রয়েছে, সরকারের সাথে তার সদ্ভাব রয়েছে, সেই জন্য তাকে নাইটহুড দেওয়া হয়। এর আগে রতন টাটা থেকে শুরু করে অনেকেই পেয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখন ওখানে রানী নেই। আগে কি করতো, তারা সবাই পেয়েছে হচ্ছে রানীর থেকে। এখন তো রানী নেই, ওখানে রয়েছে তৃতীয় চার্লস, রাজা রয়েছে। অর্থাৎ এই প্রথমবার হলো কোনো ভারতীয় বংশোদ্ভূত সে রাজার হাত থেকে কি নিল, নাইটহুড নিল। তিনি কে? তিনি হচ্ছে সুনীল ভারতী মিত্তাল, মিত্তাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। সুনীল ভারতী মিত্তাল প্রথম ভারতীয় বংশোদ্ভূত, যিনি রাজা, মানে প্রথম বলতে এখানে রাজার হাত থেকে তিনি নাইটহুড নিলেন। কেন এর আগে কি হয়েছিল, সবাই যারা নাইটহুড নিয়েছে সবাই কিন্তু রানীর হাত থেকে তারা নিয়েছে, বা রানীর আর কি মাধ্যমে নিয়েছে। কথাটা বোঝাতে পারলাম আমি? চলো নেক্সট, সম্প্রতি গর্ভপাতকে সাংবিধানিক আর কি স্বীকৃতি দিয়েছে কোন দেশ? কি হবে? জাপান। জাপান। নো। কি হবে? অ্যান্সার হচ্ছে ফ্রান্স। বুঝেছো? অ্যান্সার হচ্ছে ফ্রান্স। এবং এটা পৃথিবীর প্রথম দেশ হিসাবে তারা এই স্বীকৃতি দিল। মানে শুধুমাত্র এটা, মানে প্রশ্নটা এরকম নয় অতি সম্প্রতি, এটা পৃথিবীর প্রথম দেশ হিসাবে কি করলো ফ্রান্স, তারা কি করলো, অ্যাবর্শনটাকে স্বীকৃতি দিল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ফ্রান্সের ক্যাপিটাল কি? মানে ওদের ওখানে কি হ্যাঁ বলো। প্যারিস স্যার। প্যারিস। ওদের ওখানে একটা ক্যাম্পেইন হয়েছিল, তার নাম ছিল মাই বডি মাই চয়েস। মাই বডি মাই চয়েস, এই নিয়ে কি হয়, একটা ক্যাম্পেইন হয়। ঠিক আছে, সারা আর কি দেশের লোকেদের থেকে মতামত নেওয়া হয়। তারপর সেই মতামতের ভিত্তিতে কি হয়, ওদের পার্লামেন্টে আর কি ভোট করানো হয়। সেই ভোটে দেখা যায় বেশিরভাগ মানুষই আর কি এই গর্ভপাতকে আর কি আইনি স্বীকৃতি দেওয়ার পক্ষে সওয়াল করেছে। তার ফলে কি হয়, এটাকে আইনি স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, মাই বডি মাই চয়েস, তাহলে এটা দিতেই পারে, এইভাবে দিল, এটা মাথায় রেখো। অতি সম্প্রতি মাই বডি মাই চয়েস ক্যাম্পেইন কোন দেশে বৃহত্তর রূপে সংগঠিত হয়েছিল? তাহলে উত্তরটা হচ্ছে ফ্রান্স। নেক্সট, ভারতবর্ষের প্রথম রাজ্য হিসাবে কি করলো, প্রথম ওয়াটার ইনফরমেটিক্স সেন্টার গড়ে তুললো কোন রাজ্য? কি হবে? উত্তরটা হচ্ছে ওড়িশা। দেখো ওয়াটার ইনফরমেটিক্স সেন্টার কি, এই যে ধরো জলটা কি একটা খুবই গুরুত্বপূর্ণ আর কি এলিমেন্ট, জল প্রয়োজনীয় জিনিস। তাহলে এই জলের ব্যবহার কিন্তু কি হয়, অনেক সময় এর আর কি মিসইউজ বা ওয়েস্টেজ হয়। তাহলে প্রথম আর কি রাজ্য হিসাবে যারা কি করেছে, আলাদা একটা ডিপার্টমেন্ট তৈরি করেছে, যার কাজই হবে কতটা জল সাপ্লাই করা হলো, তার মধ্যে কতটা আর কি জল কি করলো ওয়েস্টেজ হলো, এটাকে একটা
আর কি প্রতিদিন ব্যাপী এটাকে একটা মনিটরিং করা। এটা খুব ভালো বিষয়, কারণ জলটা আগামী দিনে খুবই একটা প্রেসিয়াস আর কি জিনিস হতে চলেছে। তোমরা জানো জল এই যে আমাদের যে গ্রাউন্ড ওয়াটার রয়েছে, ঠিক আছে, ভৌম জল যেটাকে বলে, সেটা অনেক জায়গায় শুকিয়ে গেছে, যার ফলে আগামী দিনে বলা হচ্ছে অনেক এরকম ভারতবর্ষের মধ্যে এরকম অনেক জায়গা রয়েছে যেগুলো কি হচ্ছে আর কি চরম খরাগ্রস্ত আর কি অঞ্চলে পরিণত হবে। তাহলে জলের সংরক্ষণটা কিন্তু একান্ত প্রয়োজন, এবং ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবে জলের সংরক্ষণের জন্য, জলের অপচয় রোধ করার জন্য, জল কতটা ব্যয় হচ্ছে তার উপর নিরীক্ষণ করার জন্য এই ওয়াটার ইনফরমেটিক্স সেন্টার আর কি গড়ে তোলা হয়েছে। কোথায়? ওড়িশায়। ওকে, নেক্সট। কোন রাজ্যে প্রথম বলতে পারো এক প্রকার বলতে পারো সরকারি চাকরির জন্য 2 সন্তান নিয়ম কার্যকরী করেছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে? মানে 2 সন্তান নীতি মানে বলা হচ্ছে 2 সন্তানের বেশি যদি কারোর আর কি সন্তান থাকে, বিশেষত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, ঠিক আছে, যারা সরকারি কর্মচারী রয়েছে, তারা যদি 2 সন্তানের বেশি বেশি সন্তান আর কি গ্রহণ করে, তাহলে তারা সমস্ত যে সন্তানটি তৃতীয় সন্তান হবে, সে কিন্তু সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। ধরো কথা কথা একজন ব্যক্তি, তার 2টি সন্তান রয়েছে, তারা ধরো সরকারি স্কুলে পড়াশোনা করছে, বা সেই ব্যক্তিটি ধরো সরকারি চাকরি করে, সে সরকারি আবাসনে রয়েছে। তার যদি তৃতীয় সন্তান হয়, তাহলে কিন্তু তাকে সব রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে, ঠিক আছে। অর্থাৎ 2 সন্তান নীতি, যদিও এটা আর কি প্রথমে এটা কোথায় হয়েছে কেউ বলতে পারবে? উত্তরটা হচ্ছে রাজস্থান। প্রথমে রাজস্থান সরকার কি করেছিল, এটাকে কার্যকরী করার জন্য আর কি আইন জারি করে, কিন্তু সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে কি হয়ে যায়, কেস হয়ে যায়। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের এক শ্রেণীর মানুষ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের আর কি পরবর্তীকালে কি হয়, ওটার উপর স্থগিতাদেশ পড়ে। সুপ্রিম কোর্ট পরবর্তীকালে নির্দেশ অনুসারে এটাকে কার্যকরী করার কথা বলে, ঠিক আছে। অর্থাৎ এটা তোমরা বুঝতেই পারছো, এটা একটা বলতে পারো এক প্রকার আর কি আগামী দিনে আমাদের ক্ষেত্রে আমাদের কাছে একটা নিদর্শন হতে পারে। এই যে বারবার বলা হচ্ছে যে অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি, এটা কিন্তু একটা মারাত্মক ইস্যু, ঠিক আছে। এই জনসংখ্যা বৃদ্ধি এটাকে নিয়ন্ত্রণ করার একটাই উপায়, সেটা হচ্ছে 2 চাইল্ড পলিসি। গভর্নমেন্ট যদি এটা ঘোষণা করে এবং সেই অনুপাতে যদি সচেতন মানুষ যারা নাগরিক রয়েছে তারা যদি সচেতন হয়, তাহলে এটা আগামী দিনে হতে পারে। তো এটা সবার আগে কার্যকরী কাদের ক্ষেত্রে হবে? সরকারি চাকরিজীবী যারা। এটা কিন্তু নিয়ম মাথায় রাখবে, যে কোনো আর কি সরকারি প্রকল্প সেটা কিন্তু, মানে এই যে ধরো ভ্যাকসিনেশন, প্রথমে কাদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছিল? সরকারি কর্মচারীরা, তারপর জনগণের জন্য। তাহলে এই যে 2 চাইল্ড পলিসি, এটা মানে পরীক্ষামূলক ভাবে কিন্তু আর কি কি হচ্ছে তোমার কেন্দ্রীয় মানে রাজ্য সরকারের তরফ থেকে রাজস্থান এটা প্রথম চালু করলো, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও কিছুটা আছে, তোমরা যদি জানো, দেখবে এই যে সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটা আর কি বলতে পারো ভারতের এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সেভিং অ্যাকাউন্টের আর কি ব্যাপার রয়েছে, সবচেয়ে বেশি এটাতে কি দেওয়া হয়, ইন্টারেস্ট দেওয়া। তো এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কিন্তু 2 সন্তানের জন্য, মানে 2 গার্ল চাইল্ডের জন্য। 2 গার্ল চাইল্ড, ঠিক আছে, মানে ধরো কারো 2 আর কি মেয়ে সন্তান রয়েছে, সে 2 অ্যাকাউন্ট করতে পারবে। তৃতীয় যদি মেয়ে সন্তান তার হয়, তার জন্য কিন্তু কার্যকরী নয়। তাহলে কোথাও না কোথাও দেখো কেন্দ্রীয় সরকারও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই 2 চাইল্ড পলিসি এটা গ্রহণ করেছে, ঠিক আছে। তো এটা আগামী দিনে আমাদের হয়তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হতে চলেছে, এই 2 চাইল্ড পলিসি মাথায় রাখবে। রাজস্থান এটাকে কার্যকরী করেছে সুপ্রিম কোর্টের আর কি নির্দেশে। নেক্সট, এই মরশুমে রঞ্জি ট্রফি কে জিতেছে? আচ্ছা, রঞ্জি ট্রফি মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে, এটা তোমরা জানো, এর আগে আমি আলোচনা করেছি। এটা তাদের কততম জয়? স্যার 42তম। হ্যাঁ, এটা আমরা আলোচনা করেছিলাম। যে বছর রঞ্জি ট্রফি বিজয়ী হয়েছে তোমার মুম্বাই ইন্ডিয়ান্স, তারা হারিয়েছে বিদর্ভকে হারিয়েছে, বিদর্ভকে হারিয়েছে, বিদর্ভ টিমকে হারিয়েছে, দলকে হারিয়ে জিতেছে। এটা তাদের 42তম জয় অবশ্যই, ঠিক আছে, মাথায় রাখতে হবে। নেক্সট, ভারতের নতুন নির্বাচন কমিশনার কে হয়েছে? কি হবে? স্যার অপশন এ। অপশন এ জ্ঞানেশ কুমার সান্ধু। সবাই কি একমত? বলো, এটা আমি আলোচনা করেছি।
কি হবে বাবা? দেখো আমি তোমাদের বলেছিলাম যে দুজন মানে প্রথমত ভারতের প্রথম মানে মুখ্য নির্বাচন কমিশনার কে, তিনি হচ্ছেন রাজীব কুমার। এছাড়া এই নির্বাচনের আগে আরো দুজনকে নিয়োগ করা হয়েছে, তার নাম ছিল কি জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু। এটা একটু তোমরা করে নেবে। একজন হচ্ছে জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু। জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু। তাহলে হিসাব মতো উত্তরটা দুটোই হচ্ছে। এরা নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার বলে রাজীব কুমার, ঠিক আছে, রাজীব কুমার। আর নির্বাচন কমিশনার হচ্ছে জ্ঞানেশ কুমার আর সুখবীর সিং সান্ধু। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। আইসিসি ক্রিকেট টি-20 টুর্নামেন্ট জানো তো কবে থেকে শুরু হচ্ছে? স্যার 2 তারিখ। 2 তারিখ। আজকে যেটা রয়েছে এটা হচ্ছে তোমার প্র্যাকটিস ম্যাচ নাকি? ওয়ার্মার ম্যাচ। হ্যাঁ স্যার, বাংলাদেশ ইন্ডিয়া। বাংলাদেশের সাথে চলছে। ঠিক, ভারতের প্রথম ম্যাচ রয়েছে 5 তারিখ। হ্যাঁ স্যার। ওকে। এবং যতদূর শুনলাম 9 তারিখ ইন্ডিয়া পাকিস্তান নাকি? হ্যাঁ স্যার। ওকে, চলো এবার তোমরা যারা জানো না, একটু মেয়েরা কম ক্রিকেট ফলো করে, মাথায় রাখবে এবার কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ প্রথমবার হচ্ছে কিন্তু ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে টি-20 প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ইউএসএ তে এবং তার সাথে ওয়েস্ট ইন্ডিজে, তাই তো? এবং মাথায় রাখবে এই যে, হ্যাঁ, এই যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ, এতে মানে কয়েকজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে ভারতের তরফ থেকে হচ্ছে যুবরাজ সিং, পাকিস্তানের তরফ থেকে হচ্ছে শাহিদ আফ্রিদি, হ্যাঁ, আর তোমার ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে ক্রিস গেইল। আর আরেকজন বিখ্যাত দৌড়বিদ রয়েছে যার নাম হচ্ছে ওশিয়ান বোল্ট। ঠিক আছে, ওশিয়ান বোল্টের নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। ঠিক আছে, ওশিয়ান বোল্ট তিনিও কিন্তু এই ক্রিকেট টুর্নামেন্টে, তিনি দৌড়বিদ, জামাইকার আর কি প্লেয়ার, তাকেও কিন্তু কি করা হয়েছে, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। তাহলে অর্থাৎ এখনো অবধি এই টি-20 ওয়ার্ল্ড কাপের 4জন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম আমরা জানতে পেরেছি। একজন যুবরাজ সিং, শাহিদ আফ্রিদি, ক্রিস গেইল এবং ওশিয়ান বোল্ট। মাথায় রাখ। চলে আস। আর স্যার ওই রবি শাস্ত্রী কোথায় গেছে? রবি শাস্ত্রী কোথায় গেছে মানে? রবি শাস্ত্রী একটা মানে ওনাকে কিছু একটা পদে নিয়োগ করা হলো, এক্ষুনি খেয়াল আসছে না, তাই জিজ্ঞাসা করলাম, ভুলে গেলাম আমি। রবি শাস্ত্রীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কি অ্যাওয়ার্ড বলো দেখি? কি জানি স্যার, ভুলে গেছি, এক্ষুনি মনে পড়লো। এই তো দুদিন আগেই তো দেখছিলাম। রবি শাস্ত্রীকে কি অ্যাওয়ার্ড দেওয়া হলো? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এর আগে। আর হলো আমাদের এই যে যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, এর আর কি কে হচ্ছে মানে হেড কোচ কে আছে? স্যার রাহুল দ্রাবিড় তো। হেড কোচ রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রীকে কি দেওয়া হয়েছে বলো তো? মানে প্রশ্নটা করেছে, আমিও দেখছিলাম, কিন্তু মানে অ্যাওয়ার্ড দেওয়া হ্যাঁ হচ্ছে স্যার, কি কোনো মানে? ভাস্কর হিসেবে একটা কি দেওয়া হয়েছিল। আচ্ছা, এটা আমি তোমাদের তাহলে একটু আহ জেনে বলবো, মানে এটা খেয়াল করেছিলাম, অতটা গুরুত্ব দিইনি। ঠিক আছে, জেনে জানি। নেক্সট, চলো নেক্সট। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এই বছরই দেওয়া হয়েছে, সেটা আমার মাথায় আছে। নেক্সট চলে আস। এটা আমরা আলোচনা করেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের, বলো কি হবে? উত্তরপ্রদেশ। অহল্যানগর যেটা রয়েছে, আহমেদনগরের নাম পরিবর্তন করে অহল্যানগর রাখা হয়েছে। ঠিক আছে, এবং সেটা সংগঠিত হচ্ছে কোন রাজ্যে? কি হবে? মহারাষ্ট্র, তাই না? মহারাষ্ট্র করা হয়েছে। তাহলে মহারাষ্ট্র সরকার কি করেছে, ওই যে তোমার যে বিখ্যাত আহমেদনগর বলে যে রাজ্যটি ছিল, সেটির নাম পরিবর্তন করে তারা রানী অহল্যাবাই হোলকার নগর রেখেছে। এটা আমরা আলোচনা করেছিলাম, কিন্তু এগুলো তোমাদের পারার কথা আশা করছে। ওকে, চলো।
জাতীয় টিকাকরণ দেশ কবে পালন করা হয়? 16ই মার্চ। 16ই মার্চ। 16ই মার্চ, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা দেয়, তাই তো? তাহলে জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় 16ই মার্চ। ভেরি গুড। হুম। নেক্সট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটাও আমি অনেকবার আলোচনা করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। স্যার রামনাথ ওয়ান কোবিন্দ। নেশন ওয়ান নেশন, হ্যাঁ, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অর্থাৎ সারা দেশ জুড়ে একই আর কি যে আইন রয়েছে আর কি, একই দিনে ভোট করানোর যে পদ্ধতি, ঠিক আছে, সেটার আর কি অনুসন্ধান করার জন্য একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, এবং কার নেতৃত্বে সেটা, সেটা হচ্ছে উত্তর হচ্ছে রামনাথ কোবিন্দ। ঠিক আছে, তাহলে রামনাথ কোবিন্দ সঠিক উত্তর। ভেরি গুড। নেক্সট, ভারতে অলিম্পিক হওয়ার আর কি যে কথা, সেটা কবে? যেমন আমরা 2036। 2036, ঠিক আছে, যেমন আমরা একটু আগে দেখলাম যে 2028-এরটা হবে কোথায়, 2000, এটা তো প্যারিসে হচ্ছে, 2028-এরটা লস অ্যাঞ্জেলেস, 2032-এরটা ব্রিসবেন অস্ট্রেলিয়া, 2036-এ এখনো অব্দি শিডিউল রয়েছে কোথায়, ভারতবর্ষ, এখনো অব্দি, ঠিক আছে, যদিও এটা ঘোষণা করা হয়েছে, এবার আদৌ ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা সেটাকে চেক করা হবে, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলবে, তারপর এটাকে ফাইনালাইজ করা হবে। নেক্সট, পশ্চিমবঙ্গে নতুন ডিজিপি কে হয়েছেন, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, এই বিশেষ পরিস্থিতিতে ভোটের জন্য করা হয়েছে, কাকে করা হয়েছে? এর আগে রাজীব কুমার ছিলেন, তাকে আর কি এই বিশেষ পরিস্থিতিতে পরিবর্তিত করে পশ্চিমবঙ্গে নতুন ডিজিপি কাকে করা হয়েছে? উত্তরটা হচ্ছে সঞ্জয় মুখোপাধ্যায়। স্যার সঞ্জয় মুখোপাধ্যায়। হ্যাঁ, সঞ্জয় মুখোপাধ্যায়, মিস্টার সঞ্জয় মুখোপাধ্যায়, তাকে পশ্চিমবঙ্গে নতুন ডিজিপি করা হয়েছে, ঠিক আছে, মাথায় রাখ। পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন এই মুহূর্তে? দেখো, যদিও এখন লোকসভা নির্বাচন চলছে, লোকসভা আর কি নির্বাচন সেটাকে পরিচালিত করে আর কি ভারতের যে নির্বাচন কমিশন আছে আর কি, সেই কমিশন আমরা পড়েছিলাম, ভারতীয় নির্বাচন কমিশনের আর কি মুখ্য নির্বাচন কমিশন হচ্ছে রাজীব সিনহা। এখানে প্রশ্নটা করা হচ্ছে পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার কি, ঠিক আছে, চিফ ইলেকশন কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা রাজীব সিনহা। একজন রাজীব কুমার, একজন রাজীব সিনহা। রাজীব কুমার হচ্ছে তোমার কেন্দ্রীয় স্তরে ভারতের নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনার, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজীব সিনহা। নেক্সট, এটা আমরা আলোচনা করেছিলাম, ইরাসমাস পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? কি হবে? তাহলে ইরাসমাস পুরস্কার দেওয়া হয় কোন দেশ দেয়, দ্যাট ইজ নেদারল্যান্ড বা ডাচ সরকার। নেদারল্যান্ডের বাসিন্দাদের কি বলা হয়, ডাচ বলা হয়, ডাচ সরকার। ইরাসমাস পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? জলবায়ুর জলবায়ুর সংকট তুলে ধরার জন্য। ঠিক আছে? জলবায়ু সংক্রান্ত যে সংকট সেটাকে তুলে ধরার জন্য ডাচ সরকার এই আর কি মানে পুরস্কারটা দেয়। এবছর কে পেয়েছে? অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ, ঠিক আছে, মাথায় রাখি, এবছর আর কি ইরাসমাস পুরস্কার তিনি পেয়েছেন। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? জগদীপ ধনকর। স্যার জগদীপ জগদীপ ধনকর। ধনকর। জগদীপ ধনকর, এখানে স্ক্রিনটা একটু গন্ডগোল আছে, এটা জগদীপ হবে, ঠিক আছে, জগদীপ ধনকর, তাই তো, এবং তিনি রাজ্যসভার চেয়ারম্যানও। এটা পরীক্ষাটা ঘুরিয়ে দেয় যে বর্তমানে
ভারতের উচ্চকক্ষ রাজ্যসভা যে রয়েছে তার চেয়ারম্যান কে? তার উত্তরটা হবে জগদীপ ধনখড়। মাথা রাখবেন। Next. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্ল ঘোষ। প্রফুল্ল চন্দ্র ঘোষ, তাই না? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী যদি দেখো 1947 থেকে 49, ঠিক আছে, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর 1949 থেকে মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করেন কে? বিধানচন্দ্র রায়। তাহলে দুটো প্রশ্ন এখানে দেয়, আমি এর আগেও বলেছিলাম যে যদি বলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, উত্তরটা প্রফুল্লচন্দ্র ঘোষই করবে। কিন্তু যদি বলে প্রজাতান্ত্রিক ভারতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, তাহলে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক হয়েছিল কবে? 26শে জানুয়ারি 1950 সাল। তাহলে যখন ভারতবর্ষ প্রজাতান্ত্রিক হয় সেই সময় 1950 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? বিধানচন্দ্র রায়। তাহলে প্রজাতান্ত্রিক ভারতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। আর যদি বলে প্রথম মুখ্যমন্ত্রী, তাহলে অবশ্যই প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট, খুবই কমন প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পশু কোনটি? মানে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? কি হবে? মেছো বিড়াল। মেছো বিড়াল। মেছো বেড়াল। মেছো বিড়াল, তাই তো? ফিশিং ক্যাট, সবাই একমত তো? ফিশিং ক্যাট। দেখো সাধারণত আর কি রাজ্য পশু বা রাজ্য, যদি বলি আমি পাখি, তাহলে কি হবে? রাজ্য পাখি পশ্চিমবঙ্গে কি হবে? বার্ড যদি বলে স্যার কি হবে? স্যার মাছরাঙা। মাছরাঙা, তাই না? হোয়াইট থ্রট কিংফিশার, তাই তো? হ্যাঁ স্যার মাছরাঙা। ভেরি গুড। আর যদি বলে মানে রাজ্য পাখি বলে, তাহলে মাছরাঙা, সাদা গলাযুক্ত মাছরাঙা। আর যদি বলে রাজ্য ফুলকি? শিউলি। হ্যাঁ বলো। শিউলি, শিউলি জাসমিন। ফুল। হ্যাঁ, শিউলি। নাইট জাসমিন, তাই তো? ঠিক। আর যদি বলে পশ্চিমবঙ্গের আর কি ফল কি, তাহলে কি হবে? স্যার আম। আম, তাই তো? পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম হচ্ছে আম, সবাই একমত তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। তা আমের এর জন্য কি দেয় তোমার? বিজ্ঞানসম্মত নাম দেয়, জানো আমের বিজ্ঞানসম্মত নাম? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ভেরি নাইস, ভেরি নাইস। যারা জানো না লিখে রাখো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ভেরি গুড, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ভেরি নাইস। পশ্চিমবঙ্গের জাতীয় ফল। নেক্সট চলে আসো, ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? আচ্ছা, আমটা কিন্তু ভারতেরও জাতীয় ফল, হ্যাঁ, এটা মাথায় রাখবে। ভারতের জাতীয় ফলও কিন্তু আম। আচ্ছা, পশ্চিমবঙ্গের ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? এখানে দেখো ভুলবশত জংলি শিয়াল চলে এসছে, এটা অবশ্যই অপশন নয়। তাহলে মাথায় রাখবে, অ্যাকর্ডিং টু দ্য গিভেন অপশন নান অফ দেম। তার কারণ ভারতের প্রথম আর কি লোকপাল ছিলেন কে? পিনাকি ঘোষ। পিনাকি ঘোষ, ঠিক আছে, মাথায় রাখবে। লোকপাল জানো তোমরা কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে যেসব আর কি কর্মচারী রয়েছে, সরকারি কর্মচারী, মানে কেন্দ্রীয় স্তরে যারা সরকারি কর্মচারী রয়েছে বা যেসব নেতা মন্ত্রী রয়েছে, তাদের যে দুর্নীতি সেই সম্পর্কিত আর কি তদন্ত এবং তাদের অভিযোগ নেওয়ার জন্য কি হয়? লোকপাল গঠিত হয়। লোকপাল গঠিত হয় 2013 সালে, প্রথম লোকপাল গঠিত হয়। তো ভারতের প্রথম লোকপাল ছিলেন কে? পিনাকি ঘোষ, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এই মুহূর্তে কে আছেন এই পদে আসীন? এই মুহূর্তে কে আছে? এই মুহূর্তে ভারতের লোকপাল কে বলতে পারবে? অজয় মানিকরাও খানউইলকার। এই মুহূর্তে ভারতের লোকপাল হচ্ছে অজয় মানিক রাও। অজয় মানিক রাও খানউইলকার। অজয় মানিক রাও খানউইলকার,
ঠিক আছে, মাথা রাখবে। নেক্সট, সালের মরশুমে নাইট রাইডার্সের কোচ কে ছিলেন? কি হবে? স্টিফেন ফ্লেমিং। এই কি সব বলছো? স্টিভেন ফ্লেমিং তো তোমার সিএসকে, মার্ক বাউচার হচ্ছে তোমার মুম্বাই ইন্ডিয়ান্স, চন্দ্রলিকা পণ্ডিত। ঠিক আছে, নাইট রাইডার্স এবার তো বিজয়ী হলো, তাহলে নাইট রাইডার্স এর কোচ কিন্তু আরো গুরুত্ব পেয়ে যাবে। ঠিক আছে, নাইট রাইডার্স এর মেন্টার হয়েছিলেন গৌতম গম্ভীর, আর নাইট রাইডার্স এর কোচ ছিলেন কে? চন্দ্রলিকা পণ্ডিত, মাথা রাখবে। আর স্টিফেন ফ্লেমিং হচ্ছে সিএসকে, মার্ক বাউচার হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। ওকে, মাথায় থাকবে তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট, আজকে আমাদের আলোচনা লাস্ট প্রশ্ন। বলো, আইপিএল এর ইতিহাসে প্রথম ট্রফি বিজয়ী কোন দল ছিল? আইপিএল শুরু হয়েছিল 2008 থেকে। ঠিক আছে, আইপিএল এর প্রথম যে ট্রফিটা হয়, মানে ফার্স্ট সেগমেন্ট যেটা ছিল, সেটাতে বিজয়ী ছিল রাজস্থান রয়্যালস। সেই সময় শেন ওয়ার্ন বলে একজন ছিলেন, শেন ওয়ার্ন বলে একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছিলেন, তিনি তার ক্যাপ্টেন ছিল। এবং প্রথমবার যে ট্রফি জয়ী টিম ছিল রাজস্থান রয়্যালস, তাকে হারিয়েছিল সিএসকে, চেন্নাই সুপার কিংস কে হারিয়ে তারা আর কি আইপিএল এর ইতিহাসে রেকর্ড করেছিল, প্রথম ট্রফি তারা জিতেছিল 2008 সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল হয়েছে। বোঝা গেল? কারোর কোনো জায়গা কি মিস গেছে? কেউ কোনো জায়গা মিস করেছো? জানাও। কারোর কোনো জায়গা মিস গেছে? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওই মাই বডি মাই চয়েস ওইখানটা কি বললেন একবার, তখন আমি বুঝতে পারিনি, একবার বলে দেবেন? আচ্ছা, অবশ্যই বুঝলে তো, জিজ্ঞেস করছি। অ্যাকচুয়ালি পৃথিবীর প্রথম দেশ হিসাবে অ্যাবর্শন যেটা রয়েছে, অর্থাৎ গর্ভপাত যেটাকে বলে, সেটাকে আর কি সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। ঠিক আছে, এটা রেকর্ড করলো, প্রথম দেশ হিসাবে গর্ভপাতকে তারা সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। এবার ফ্রান্সে কি হয়, একটা ক্যাম্পেইন চালানো হয়। ক্যাম্পেইন মানে হচ্ছে তোমার প্রচার, জনমত তৈরি করা। তো সেই ক্যাম্পেইনটার নাম ছিল মাই বডি মাই চয়েস, জনমত তৈরি করা। তো চারিদিকে জনমত তৈরি করা হয়, সেখানে বেশিরভাগ আর কি মানে জনগণ তারা এর পরে আর কি কি করে, তারা সমর্থন করে যে হ্যাঁ, গর্ভপাতকে আইনি স্বীকৃতি দেওয়া হোক। তারপর সেইটার উপর ভিত্তি করে তোমার পার্লামেন্টে বিল পাস করানো হয়, এবং বিলেও মানে পার্লামেন্টেও দেখা যায় এটা বহু ভোটে আর কি জিতে যায়, তারপর এটা কার্যকরী হয়, অর্থাৎ গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি তারপর দেওয়া হয়। তা তোমাকে প্রশ্নটা এইভাবে দিতে পারে যে মাই বডি মাই চয়েস এই ক্যাম্পেইন অতি সম্প্রতি কোন দেশে আর কি হয়েছিল? ক্যাম্পেইন মানে কি, পরিচয় মানে এটাকে চালানো, পরিচালনা করা, ঠিক আছে, জনমত তৈরি করার জন্য। এটাই বলছিলাম। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। আর কেউ কোনো জায়গা মিস করেছো কি? ভেরি গুড, তাহলে সবাই প্রথম থেকেই ছিলে। চলো, এই জায়গাগুলো একটু আমরা পুরোনো পুরোনো জিনিস একটু আলোচনা করলাম, নতুন জিনিস আমরা আলোচনা করলাম। ঠিক আছে, কেন পুরোনো পড়াগুলোকে কিন্তু রিভিশন দেওয়াটাও খুব ইম্পর্টেন্ট, সেটাই আমরা মাঝে মাঝে চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরা। ওকে, ভালো থেকো সবাই, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে তাহলে দেখা হবে। গুড নাইট এভরিওয়ান। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। গুড নাইট।